আজকে পড়বো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। তো ফার্স্ট অফ অল আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে দু চার কথা জেনে নেব। ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংলিশ লিটারেচারের যে রোম্যান্টিক এজ বা রোম্যান্টিক এরা, রোম্যান্টিক মুভমেন্ট, এই যুগের এই এরার একজন কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে রোম্যান্টিক এরা বা রোম্যান্টিক মুভমেন্টটা কি? এই সময়ে এই টাইম পিরিয়ডটা হচ্ছে ধর 1800 সাল থেকে ওই 1890 সাল, এরকম একটা টাইম ফ্রেম। এই টাইমের বৈশিষ্ট্য কি? এই সময় যে সমস্ত কবিরা বা লেখকরা তাদের লেখালেখি লিখতেন তার মধ্যে প্রকৃতি বা নেচারকে তারা প্রশংসা করতেন বা নেচারকে রক্ষার জন্য তারা তাদের লেখা বা রাইটিং এর মাধ্যমে সেই কোনো ধর নেচারের বিরুদ্ধে যদি ক্রুয়েলটি কিছু হতো বা নেচারকে যদি কেউ ধ্বংস করতো বা নেচারের প্রশংসা করেই বলতে পারিস, তারা কবিতা বা বিভিন্ন লেখালেখি লিখতেন। তাহলে এই কারণে তাহলে রোমান্টিক এজের বৈশিষ্ট্য কি? এই সময় নেচার বা প্রকৃতিকে নিয়ে লেখালেখি করা হতো। এই নেচার বা প্রকৃতিকে নিয়ে লেখালেখি করার একজন পায়োনিয়ার বা পথপ্রদর্শক বলতে পারিস কবি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাই ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন লেখায় দেখবি নেচার বা প্রকৃতির একটা বর্ণনা বা প্রকৃতিকে নিয়ে একটা অত্যাধিক বেশি মাদকতা বা প্রকৃতিকে নিয়ে একটু বাড়িয়ে চাড়িয়ে প্রশংসা করা, এগুলো ওয়ার্ডসওয়ার্থের বিভিন্ন কবিতায় দেখতে পাবি। তাহলে ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে 1770, লিখলে লিখে নিতে পারিস। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জন্ম হচ্ছে 1770 এবং তিনি মারা যান 1850। তাহলে তিনি কোন এজের কবি ছিলেন সেটা লিখে নিবি, রোম্যান্টিক এজ, ROMANTIC, রোম্যান্টিক এজ, ROMANTIC, রোম্যান্টিক এজের একজন পোয়েট ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে রোম্যান্টিক এজের টাইম পিরিয়ডটা বা টাইম ফ্রেমটা কত? 1800 থেকে 1890। দেখাটা লিখে নে, 1800 থেকে 1890। কারণ দেখ এই কবিতাটা দেখ যেটা লেখা হয়েছে এটা দেখবি ওই রোম্যান্টিক পিরিয়ডের মধ্যে। কারণ দেখ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ 1802, সেপ্টেম্বর 3, 1802, মানে 1802 সাল। মানে রোম্যান্টিক এজ বা রোম্যান্টিক যুগের যে পড়ে যাচ্ছে সেই যুগেই কবিতাটা লেখা। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জানলাম, তিনি কোথায় কি নিয়ে লেখালেখি করতেন বা তার লেখায় কি বৈশিষ্ট্য পাওয়া যেত। এবার আমরা জানবো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে দর্শন বা তার যে ফিলোসফি, এক একজন মানুষের বা এক একজন লেখকের কিছু ভাবধারা বা মতামত থাকে, সেটাকে বলা হয় কি ফিলোসফিক্যাল ডক্ট্রিন বা দার্শনিক মতবাদ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন কবি, তিনি একটা দর্শন বা একটা ফিলোসফিক্যাল ডক্ট্রিনে বিশ্বাস করতেন। সেই ডক্ট্রিনটা কি? প্যানথিইজম। সেই ডক্ট্রিনটা কি হচ্ছে? প্যানথিইজম। লিখে নেন, প্যানথিইজম। তাহলে এই প্যানথিইজম বা ফিলোসফিক্যাল ডক্ট্রিন, এটার বৈশিষ্ট্য কি? এই ডক্ট্রিন বা এই দার্শনিক মতবাদের বৈশিষ্ট্য হচ্ছে যারা এই মতবাদকে বিশ্বাস করে তাদের মতে প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে, গাছপালা থেকে আরম্ভ করে পাহাড় পর্বত নদ নদী, সমস্ত কিছুর মধ্যেই ভগবান বা ঈশ্বর আছে। এটা যারা প্যানথিইজম বা এই দার্শনিক মতবাদে যারা বিশ্বাস করেন এটা তাদের বিলিফ বা এটা তারা বিশ্বাস করেন যে প্রকৃতির সমস্ত কিছুর মধ্যেই ঈশ্বর বা ভগবান আছেন। আর প্যানথিইজমের আরেকটা থিওরি কি? আরেকটা থিওরি হচ্ছে যে আমরা যতই ভাবি যে ধর আমরা এই জিনিসটা পেলে, ধর কেউ ভাবলো আমি একটা iPhone 14 Pro Max পেলে খুশি হয়ে যাবো, কিন্তু অ্যাকচুয়ালি জীবনের উদ্দেশ্য কিন্তু তা নয়। প্যানথিইজম যারা এই ফিলোসফিক্যাল ডক্ট্রিনে বিশ্বাস করেন তাদের মতবাদ অনুযায়ী যে আমরা যদি ঈশ্বরের আরাধনা করি বা আমরা যদি ঈশ্বরকে খুঁজতে চাই তাহলেই কিন্তু আমরা জীবনে অ্যাকচুয়াল হ্যাপিনেসটা ফিল করতে পারবো। এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড বা এই বস্তুর প্রতি ভালোবাসা আমাদের কিন্তু জীবনে কিছুই দেবে না, শুধুমাত্র হতাশা ছাড়া। তাহলে প্যানথিইজম ডক্ট্রিনের দুটো বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে পৃথিবীর সমস্ত কিছু জড় বস্তুর মধ্যে প্রাণ আছে, জড় বস্তুর মধ্যে ঈশ্বর আছে, এরম বিশ্বাস করেন যারা। তাদেরকে বাংলায় বলতে গেলে প্যানথিইজমের অ্যাকচুয়ালি বেঙ্গলি মিনিং বলতে গেলে তো সর্বেশ্বরবাদ, সবকিছুর মধ্যে ঈশ্বর আছে, এটাকে ধরে নেওয়া। আর 2 নম্বর হচ্ছে কি প্যানথিইজমের যে মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড বা বস্তুর প্রতি ভালোবাসার থেকে ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি আমরা করতে পারি তাহলে জীবনে আমরা খুশি থাকতে পারবো। তাহলে প্যানথিইজম ডক্ট্রিনের দুটো বৈশিষ্ট্য হলো এই দুটো, ঠিক আছে? এবার দেখ ওপেন কর বইটা, দেখ কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802, এটা হচ্ছে এই কবিতাটার টাইটেল, ঠিক আছে? কিন্তু এই যে কবিতাটা যখন লিখেছেন ওয়ার্ডসওয়ার্থ, তৎকালীন লন্ডনে, ওয়ার্ডসওয়ার্থ ইংল্যান্ডে থাকতেন লন্ডনে, তিনি ওখান থেকে পরে লিখবি শুনে ওখান থেকে তিনি কোথায় যাচ্ছিলেন? তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে যাচ্ছিলেন ফ্রান্সে। তো ফ্রান্সে যাওয়ার জন্য তাদেরকে ওই ওয়েস্টমিনস্টার ব্রিজটা পেরোতে হয়। সেখানে ওয়েস্টমিনস্টার ব্রিজ পেরিয়ে ডোভার বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে তাদের গাড়ি পরিবর্তন করতে হয়। তো সেই ভোরবেলায়, সকালবেলায় যখন তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের সঙ্গে ওই ফ্রান্সের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, তখন ওয়েস্টমিনস্টার ব্রিজে
যেতে যেতে ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন শহরটাকে দেখে তার এতটাই ভালো লেগে যায় যে তিনি সেখানে কবিতাটা লিখতে বসে পড়েন বা আরম্ভ করে ফেলেন। কিন্তু তখন কিন্তু এই কবিতাটার কোনো টাইটেল তিনি দিতে পারেননি বা দেননি, মানে তিনি টাইটেল দেওয়ার কথা ভাবতেও পারেননি। শুধু মানে এই দৃশ্যটা দেখেছেন যাওয়ার সময়, সেই দৃশ্যটা দেখে এতটাই তার ভালো লেগে গেছে যে তিনি টাইটেল না ছেড়ে শুধু কবিতার প্রতি মনোনিবেশ করেছেন বা কবিতায় ফোকাস করেছেন। এমনি ধর ওয়ার্ডসওয়ার্থ যখন তার কবিতা সম্পর্কে ওয়ার্ডসওয়ার্থকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে কবিতা কি বা পোয়েট্রি কি, তিনি তার লিরিক্যাল ব্যালেন্স বলে একটা কবিতা সংকলন বলতে যেখানে অনেক কবিতা একসঙ্গে থাকে সেটাকে বলে কবিতা সংকলন। এই লিরিক্যাল ব্যালেন্স বলে একটা কবিতা সংকলনে তিনি লিখছেন কি যে কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশন। স্পন্টেনিয়াস মানে যেটা একভাবে চলবে, যেটা থামানো যাবে না। ওভারফ্লো মানে যেটা উপচে পড়বে। পাওয়ারফুল মানে শক্তিশালী, আর ইমোশন মানে আবেগ। মানে কবিতা হচ্ছে এমন একটা আবেগ যেটা মানে আমাদের মন থেকে উপচে পড়বে, আমরা ভেবে বা চিন্তা করে লিখবো না, আমরা যখন লিখবো তখন আমাদের মন থেকে সেটা অটোমেটিক্যালি সেটা বেরিয়ে আসবে। ওই জন্যই দেখ ওইভাবে দেখতে গেলে ধর কবিতাটা যখন ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের সঙ্গে যাচ্ছিলেন, তিনি কিন্তু তখন টাইটেলটা দেওয়ার কথা মাথায় আনেননি, কারণ তার মনে শুধুমাত্র কবিতাটাকে লেখা সেটাই তার একমাত্র উদ্দেশ্য ছিল, বা তিনি তার ভাব প্রকাশের মাধ্যম হিসাবে কবিতাটাকে লিখেছিলেন ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর বসে। পরবর্তী ক্ষেত্রে যখন এই কবিতাটা পাবলিশ করতে হবে তখন তো একটা কিছু টাইটেল দিতে হবে কবিতাটার জন্য। সেই ক্ষেত্রে তখন এই কবিতাটার নাম দেওয়া হয় কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। যেহেতু কবিতাটা ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর বসে লেখা হয়েছিল, সেই জন্য কবিতাটার নাম দেওয়া হয়েছিল কি কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। কম্পোজ করা মানে জানিস লেখা, বা অনেক সময় গান মিউজিককে বলে কম্পোজ করা হয়, আর যারা কম্পোজ করে তাদের কি বলে কম্পোজার। বুঝতে পারলে এইটুকু ব্যাখ্যা। এবার দেখ পয়েন্টটা। তাহলে বললাম, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোনের সঙ্গে যাচ্ছিলেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর দিয়ে, সেই সময় কবিতাটা লিখছেন। দেখ কি বলছেন, আর হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। বলছে পৃথিবীর এর থেকে সুন্দর বা ভালো দেখানোর আর কিছু নেই। আর হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার মানে সুন্দর। পৃথিবীর এর থেকে ভালো বা সুন্দর দেখানোর কিছু নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। বলছে সে নিশ্চয়ই ডাল বা সে একদম নীরস, তার মনে ধর প্রকৃতি সম্পর্কে বা প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে তার কোনো ধারণা নেই, সে একদমই নীরস। কে? হু কুড পাস বাই, যে এই দৃশ্যটা দেখে মুখ ঘুরিয়ে চলে যাবে। তার মধ্যে প্রকৃতি সম্পর্কে কোনো জ্ঞান নেই এবং সে তার মনটা হচ্ছে বাস্তবিক নীরস, মানে তার মনে প্রকৃতি বোধ বা প্রকৃতির প্রতি ভালোবাসা কিছুই নেই। A sight so touching in its majesty. A sight বলতে দৃশ্য। তাহলে এখানে কোন দৃশ্যটা বলছে? ভোরবেলায় লন্ডন শহরের দৃশ্য। যখন যেতে যেতে দেখেছিল ভোরবেলায় লন্ডন শহরের দৃশ্যটাকে বলা হচ্ছে সাইট। আর সাইট সো টাচিং মানে যেটা আমাদের মন ছুঁয়ে যায়, যে দৃশ্যটা আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। ইন ইটস ম্যাজেস্টি মানে এর যে গৌরব বা এর অহংকার বা এর যে ভালো লাগার মতো ব্যাপার, সেটা আমাদের মন ছুঁয়ে যাচ্ছে। This city now doth like a garment wear. This city, এই শহর বলতে কোন শহরকে বোঝাচ্ছে? লন্ডন শহর। This city now, এখন dot dot, এটা হচ্ছে ওল্ড ইংলিশ পোয়েটিক ইউজ, মানে এইসব ইউজ গুলো পোয়েমই দেখতে পাবি, এটার বাস্তবে কোনো ইউজ নেই ডট ব্যবস্থা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্তমান বলতে গেলে ডুয়ের, যে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে ডুয়ের জন্য যে ডাস করি, সেই ডাসের হচ্ছে ওল্ড ইংলিশ ফর্ম হচ্ছে ডট। ঠিক আছে, তাহলে কি বলছে দেখ, দ্য সিটি নাও ডট, এই শহরটা এখন পড়ে আছে লাইক এ গার্মেন্ট ওয়্যার, একটা গার্মেন্ট বা পোশাকের মতো। ওয়্যার জিনিস পরিহিত বা পোশাক পরে থাকে, ওয়্যার কি পরে আছে দেখ পোশাকের মতো। দ্য বিউটি অফ দ্য মর্নিং, এই যে সকালের যে সৌন্দর্যটা, সেটা যেন এই সিটিটা, লন্ডন শহরটা, সেটা যেন তার গার্মেন্ট বা পোশাকের মতো পরে আছে। তাহলে লন্ডন শহরটা তার সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য কি পরে আছে? এই সকালের যে সৌন্দর্যটা, সেটা তার নিজের যেন গার্মেন্ট বা পোশাকের মতো পরে আছে। এটা মানে একটা এক্সপ্রেশন দিচ্ছে। এগুলো কিছু ফিগার অফ স্পিচ আছে, তোকে আগের দিন বলছিলাম। এইটা তো ছোট কবিতা, এর ফিগার অফ স্পিচ গুলো আজকেই বলে দেবো, ঠিক আছে? আগে পড়িয়ে দিই। দ্য বিউটি হলো সাইলেন্ট বিয়ার। সাইলেন্ট মানে নিস্তব্ধ। বিয়ার মানে ফাঁকা বা কি, তার মধ্যে কিছু নেই। বিয়ার ফুড মানে খালি পা। তাহলে বিয়ার মানে ফাঁকা বা খালি। কেন খালি বলতো? একদম আর্লি মর্নিং, লোকজন এখন সেইভাবে ওঠেনি সকালে, তাই শহরটা ওপর থেকে, ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে দেখাচ্ছে ফাঁকা। সেখানে লোকজনের দৈনন্দিন অ্যাক্টিভিটি বা জীবন শক্তি চালনা এখনো শুরু হয়নি সেই শহরের মধ্যে। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পল লাই। শিপস মানে জাহাজ, টাওয়ার্স মানে হচ্ছে মিনার, ডোমস মানে হচ্ছে গম্বুজ, অ্যান্ড
থিয়েটার্স মানে যে তখনকার দিনে তো সিনেমা ছিল না, নাটক টাটক যেগুলো হতো সেই জায়গাগুলোকে থাকলেও বলা হয় থিয়েটার। অ্যান্ড টেম্পলস ইন দ্য সেন্স এখানে চার্চ কি বোঝাচ্ছে, যেহেতু ক্রিশ্চান কান্ট্রি সেখানে তো টেম্পল থাকবে না স্বাভাবিকভাবেই, সেটাকে একটা মানে কোনো ধর চার্চ কি বোঝাচ্ছে। সেগুলো বলছে কি তারা কি করছে, লাই মানে শুয়ে আছে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে কি মানে ধর এই যে যারা জিনিসগুলো, যারা ধর টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পল, এই জায়গাগুলোতে যারা সারাদিন গিয়ে তাদের কর্মব্যস্ততায় জায়গাটাকে মাতিয়ে তোলে, তারা কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। মানে অ্যাকচুয়ালি এর মধ্যে যারা ইনভলভ, যে লোকজন ইনভলভ, তারা এখনো শুয়ে আছে। ওইটাকে বোঝানোর জন্য বলছে দেখ শিপস, টাওয়ার্স, ডোমস অ্যান্ড থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই। মানে অ্যাকচুয়ালি তো এরা তো প্রাণ নেই, এরা তো শুয়ে থাকতে পারবে না। এর সঙ্গে রিলেটেড যে মানুষগুলো, তারা এখনো ঘুম থেকে ওঠেনি ভোরবেলা। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এবং ওপেন, এবং যখন ব্রিজের ওপর থেকে দেখছে তখন কি দেখা যাচ্ছে, ওপেন আনটু দ্য ফিল্ডস, এই যে জায়গাটাকে, এই লন্ডন শহরটাকে ওপেন আনটু দ্য ফিল্ডস মানে যতটা চোখে যায় ততটা দেখা যাচ্ছে ওপেন আনটু কিন্তু ধর এটা ওল্ড ইংলিশ আর কি ওয়ার্ড, এটার বর্তমানে কোনো ইউজ নেই। এগুলো এই পোয়েম বা পোয়েট্রিতে ইউজ করা হয় কারণ সৌন্দর্যটা বাড়ানোর জন্য। এই আনটুর যে মানে বর্তমান মিনিং হচ্ছে প্রিপোজিশন টু, যেটা প্রিপোজিশন টু যা মানে এই আনটু একই মানে, ঠিক আছে। তাহলে ওপেন আনটু দ্য ফিল্ডস, পুরো শহরটাকে দেখা যাচ্ছে চারিদিকে বিস্তৃত আছে, অ্যান্ড টু দ্য স্কাই, এবং শহরটা ফাঁকা, মানে এতটাই ফাঁকা, দিনের কর্মব্যস্ততা এখনো জেগে ওঠেনি যে শহরটাকে পুরো মিনিস্টার ব্রিজ থেকে পুরো ক্লিয়ারলি শহরটাকে দেখা যাচ্ছে। এবং কি বলছে দেখ অ্যান্ড টু দ্য স্কাই মানে দূরে, কিছুটা দূরে গিয়ে শহরটা যেন আকাশের সঙ্গে মিলে যাচ্ছে। ধর একটা যে ল্যান্ডস্কেপ, ধর অনেক দূর যখন দেখবি তখন কি মনে হবে, কিছুটা জায়গায় যাওয়ার পর শহরটা যেন একদম আকাশের সঙ্গে থেকে যাচ্ছে। তখন তো ধর এত বিল্ডিং একটা জায়গায় তো চোখ থামবি, তখন ধর আকাশ কিন্তু আমাদের পৃথিবী বল, তখন ওই যে ব্লু শেড যে আকারে সেটা ধর আকাশে, সেটা ধর একটা জায়গায় গিয়ে থেকে যাবে, তখন মনে হবে কি যেন ওই যে লাস্টের যে ভূমিভাগটা সেটা যেন আকাশের সঙ্গে থেকে গেছে। অল ব্রাইট সমস্ত কিছু উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং মানে ঝকঝক করছে, অ্যান্ড ইন দ্য স্মোকলেস এয়ার সকালে যেহেতু ধর এখনো কোনো অ্যাক্টিভিটি শুরু হয়নি, যানবাহনের চলাচল শুরু হয়নি, তারপর ধর কোনো কলকারখানার কর্মব্যস্ততা শুরু হয়নি, ওই জন্য বলছে দেখ অল ব্রাইট সমস্ত কিছু লাগছে উজ্জ্বল, অ্যান্ড গ্লিটারিং এবং ঝকঝক করছে, ইন দ্য স্মোকলেস এয়ার, স্মোকলেস মানে দূষণ মুক্ত বাতাসে যেন সমস্ত কিছু ঝকঝক করছে। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, বলছে নেভার ডিড সান সূর্য এর আগে কখনো, নেভার ডিড সান সূর্য এর আগে কখনো, মোর বিউটিফুলি এত সুন্দরভাবে স্টিপ করেনি। স্টিপ মানে হচ্ছে কোনো জিনিস খারাপ হবে, সূর্যের আলোটা যখন পড়ে পৃথিবীর উপর তখন একদম স্টিপ মানে যে জিনিসটা কি খারাপ, একদম সোজাসুজি পড়ে সূর্যের আলোটা ধর প্রখর ভাবে পড়ে, সেইটা বলছে সূর্য যেন এর আগে কখনো এরকম প্রগাঢ় হয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার মানে হচ্ছে তার যে আলোক রশ্মি বা সূর্যের যে আলোক রশ্মি, সেটা এর আগে কখনো এত সুন্দরভাবে খারাপভাবে পৃথিবীর ওপর যেন পড়েনি। ভ্যালি, রক্স অর হিল, সেই আলোক রশ্মিটা কোথায় পড়ছে, ভ্যালি কোনো উপত্যকায় পড়ছে, রক্স কোনো পর্বতে পড়ছে, অ্যান্ড অর হিল কোনো পাহাড়ে পড়ছে। এখানে রকটাকে অনেক সময় ইন দ্য সেন্স পাথরের ওপরে ধরতে পারে, রক মানে পাথর হয়, অনেক সময় রক মানে পর্বতে বলা যায়। নেভার এখানে নিয়ার, এই যে ভিটা সাইলেন্ট আছে ওখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়েছে, ওটা হচ্ছে নেভার, ঠিক আছে। নেভার সো আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট আমি কখনো অনুভব করিনি, আ কাম সো ডিপ একটা প্রশান্তি, কাম মানে প্রশান্তি, সো ডিপ এতটা গভীর, বলছে এতটা গভীর প্রশান্তি আমি কখনো অনুভব করিনি। ওই যে বললাম যে যারা যদি ভগবানের প্রতি বিশ্বাস রাখা যায় তখন মানুষের মনে অ্যাকচুয়াল শান্তি রাখবে। এবার ভগবানের প্রতি বিশ্বাস মানে আর একটা ডক্ট্রিনটাকে উল্টোভাবে বলতে গেলে কি পৃথিবীর সমস্ত কিছুর মধ্যেই ভগবান আছে। উইলিয়াম অর্চার্ডের এই যে ফিলোসফিক্যাল ডক্ট্রিন যেটা বললাম তো প্যানথিজম, এই লাইনটার মধ্যে কিভাবে রিফ্লেক্ট করছে বলতো, তো উইলিয়াম অর্চার্ড নেচারকে দেখছে, নেচারের মধ্যে বলছে যে ভগবান আছে, এবং সেইটা দেখে কি হচ্ছে বলছে আমি কাম সো ডিপ, বলছে একটা করে নিঃশব্দে আমি এর আগে কখনো অনুভব করি। তার মানে কি তার মনে একটা শান্তি পাচ্ছে। ওই জন্যই প্রথমে ডক্ট্রিনটা বোঝানোর সময় কি বলেছিলাম, যখন ঈশ্বরের প্রতি ভালোবাসা যাবে তখন কিন্তু মনে আমাদের অটোমেটিক্যালি শান্তি চলে আসে। দ্য রিভার গ্লাইডেড তো একটা ওল্ড ইংলিশ আর্কিক ওয়ার্ড, গ্লাইড গ্লাইড মানে বয়ে চলা, সেই বয়ে চলার যে প্রেজেন্ট ফর্ম সেটাকে ওল্ড ইংলিশ বা পোয়েটিক্যাল ইউজ হিসাবে গ্লাইডেড বলা হতো, ঠিক আছে। এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে গ্লাইডস, রিভার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার GLIDES গ্লাইডস, এটাকে ধরবো আমরা গ্লাইডস, কিন্তু যেহেতু পোয়েমে লিখেছে তাই পড়বো দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল। তাহলে লন্ডন শহরের উপর দিয়ে কোন নদী বয়ে যায়, টেমস নদী। তাহলে লন্ডন শহরের উপর দিয়ে তাহলে কোন রিভারের কথা বলছে, টেমস নদীটা, সেটা কি করছে গ্লাইডেড, সে বয়ে চলেছে at his own sweet will, সেই নদীটা নিজের মিষ্টি ইচ্ছায় নিজের ইচ্ছা মতো আস্তে আস্তে বয়ে চলেছে। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, তাহলে এবার ভগবানকে বলছে বা ভগবানের উদ্দেশ্যে বলছে ডিয়ার গড দ্য ভেরি হাউসেস, ওই বাড়িগুলো
সিম অ্যাসলিপ, এখানে বাড়িগুলো তার ঘুমাবে না, মানে ওই যে বাড়িগুলোর মধ্যে যারা বাসিন্দা, যারা লোকজন, তারা ঘুমোচ্ছে। ওই জন্য বলছে ডিয়ার গড দ্য হাউস সিম অ্যাসলিপ, ওই বাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন ঘুমোচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এবং অল দ্যাট মাইটি, মাইটি মানে বিশাল, হার্ট মানে হৃদয়, অল দ্যাট মাইটি হার্ট, বিশাল হৃদয়গুলো ইজ লাইং স্টিল, মানে এই লন্ডন শহরটার মধ্যে যে একটা মানুষের যে সারাদিনের কর্মব্যস্ততা, তারা সেটা কোন শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে? লন্ডন শহরকে। তাহলে যখন মানুষগুলো জেগে উঠবে, তারা তাদের কর্মব্যস্ততায় মেতে উঠবে, তখনই না লন্ডন শহরটা প্রাণবন্ত হয়ে উঠবে। তাই বলছে দেখ, অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট, এই যে মাইটি হার্টটা মানে বিশাল যে হৃদয় বা যে যাকে কেন্দ্র করে সমস্ত কিছু গড়ে উঠে লন্ডন শহর, ইজ লাইং স্টিল, সে এখনো ঘুমিয়ে আছে। কারণ তার যে শহরের লোকজন, তার যে বাসিন্দারা, তারা এখনো তাদের কর্মব্যস্ততায় নেই। আগে বলে দিচ্ছি এই পোয়েমটার যে দুটো ফিগার অফ স্পিচ ইউজ হচ্ছে সেই দুটো বলে দিচ্ছি, লিখে নিন। একটা হলে হাইপারবোল। ফিগার অফ স্পিচ অ্যাকচুয়ালি জানা মানেটা কি? ফিগার অফ স্পিচ মানে হচ্ছে অলংকার। অলংকার কেন ব্যবহার করে? আমরা গয়না কেন পড়ি? জিনিস আমাদের দেখতে সুন্দর লাগে বলে। তাহলে অলংকার হচ্ছে বা ফিগার অফ স্পিচ এমন একটা জিনিস যেটা কবিতার মধ্যে ইউজ করলে কবিতার যে ছন্দ বা কবিতার যে শোনার যে আমরা যখন শুনবো বা পড়বো, সেটা শুনতে ভালো লাগবে বা পড়তে ভালো লাগবে, তাই জন্য ফিগার অফ স্পিচ ইউজ করা। লিখে না, ফিগার অফ স্পিচ, FIGURE, ফিগার অফ স্পিচ, SPEECH, ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ, তাইছে? দিয়ে ওটা হেডিং দিয়ে তারপর লেখ হাইপারবোল। হাইপারবোল, HYPER BOL, হাইপারবোল, HYPER BOL, হাইপারবোল। বুঝেছিস? কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলা হলো, কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলা হলো, কোনো কিছুকে বাড়িয়ে চাড়িয়ে বলা হলো, বুঝছি তো? তারপর লেখ পার্সনিফিকেশন, পার্সনি, PERSONI, পার্সনিফিকেশন, FICATION, পার্সনিফিকেশন। প্রাণ নেই এরম কোনো বস্তুকে, প্রাণ নেই এরম কোনো বস্তুকে, বুঝলি? প্রাণ নেই এরম কোনো বস্তুকে, প্রাণ আছে, প্রাণ আছে বা সজীব বস্তু, বা সজীব বস্তুর, বা সজীব বস্তুর গুণাগুণ দেয়া হলো, বা সজীব বস্তুর গুণাগুণ দেয়া হলো। লিখেছিস দুটো? এবার এখানে লিখে নে, এখানে দেখে নে লাইনগুলো। দেখ প্রথম লাইনটা কি আছে বলছে, দেখ আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, তাহলে পৃথিবীর এর থেকে সুন্দর জিনিস দেখানোর কিছু নেই। তাহলে পৃথিবীর তো নিশ্চয়ই লন্ডন শহরের বাইরে আরো অনেক সুন্দর দৃশ্য আছে, কিন্তু কবি এটাকে কি বাড়িয়ে চালিয়ে বলছে যে লন্ডন শহরের মতো সুন্দর দৃশ্য পৃথিবীর আর আমাদের কাছে দেখানোর নেই। ঠিক আছে? তাহলে কোনো জিনিস বাড়িয়ে বলা হলে কি হয়? লিখলেই তো এই মাত্র আমার মুখের দিকে দেখাচ্ছি হাইপারবোল, তাহলে বাড়িয়ে বলছে এই লাইনটা, তাহলে কি হলো? হাইপারবোল। লিখে রাখ, নাহলে পরে মনে থাকবে না। লাইনটা কিভাবে লিখবি বলে দিচ্ছি জানা। 1 নম্বর লাইন লেখ, দিলে হাইপারবোল, নাহলে লাইনটা লিখিয়ে নে, লাইনটা লিখিয়ে নে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, লাইনটা লেখ, দিলে হাইপারবোল, বুঝছে? তারপরে চলে যান 1, 2, 4 নম্বর লাইনে দেখো অঙ্কিতা, দিস সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং। তাহলে বলছে এই শহরটা এখন পড়ে আছে কি সকালের সৌন্দর্যটা তার যেন পোশাক হিসাবে। লন্ডন শহরটা সকালের সৌন্দর্যটাকে নিজের পোশাক হিসাবে পড়ে আছে। তাহলে পোশাক কারা পরে? মানুষে পরে যাদের প্রাণ আছে। লন্ডন শহরের তো প্রাণ নেই, সে পোশাকটা পরতে পারবে না। তাহলে প্রাণ নেই এরম বস্তুকে কিসের কোয়ালিটি দেওয়া হচ্ছে? পোশাক পরার মতো একটা কোয়ালিটি দেওয়া হচ্ছে। তাহলে এটা কি হবে? পার্সনিফিকেশন। বুঝতে পারছিস অঙ্কিতা? বুঝতে পেরেছিস? লিখে নে, এই লাইনটা লিখে নে। হ্যাঁ, দ্য সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার, দ্য বিউটি অফ দ্য মর্নিং, এইখানে অব্দি লিখে নে। হয়েছে? লিখে নে পার্সনিফিকেশন। লিখে নিয়েছিস তো? লিখেছিস তুই? লিখেছিস? তারপর লাইনে দেখ, ওই একটা লাইন বাদ দিয়ে, শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাল। এটা লেখা ছিল, বলে দিচ্ছি দেখ, এই জিনিসগুলো তো জাহাজ, টাওয়ার্স, মিনার, গম্বুজ, টেম্পল, এগুলো তো আর শুতে পারে না। এর মধ্যে যে মানুষগুলো থাকে তারা তাদের কর্মব্যস্ততা থামাতে পারে বা বিশ্রাম নিতে পারে। তাহলে এখানে কি এগুলোর কোনো প্রাণ নেই? তাহলে এগুলোকে প্রাণ আছে এমন কিছু কোয়ালিটি দেওয়া আছে। সেই কোয়ালিটিটা কি? শুয়ে থাকা বা লাই। তাহলে এইটা কি হবে? পার্সনিফিকেশন। ঠিক আছে? তারপর একটা লাইনে দেখ, নেভার ডিড সান, না লিখলো না, এই একটু লিখে ডট ডট দিয়ে লিখে নে, নাহলে পরে মনে থাকবে না। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টেপ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার। বলছে সূর্য তার প্রথম ছটায় বা প্রথম যখন আলোটা ফেলছে, এর আগে কখনই সূর্যরশ্মি ফেলেনি।
এটা মানে কি বাড়িয়ে চাড়িয়ে বলতে? নিশ্চয়ই এর আগে এরকম ঘটনা ঘটেছে বা ভবিষ্যতে ঘটবে যে সূর্যের আলো আরো মানুষ মিষ্টি ভাবে পড়বে, বা পৃথিবীর এমন কোনো প্রান্ত আছে যেখানে সূর্যের আলোটা পড়লে আরো ভালো দেখাবে। কিন্তু ওয়াটসন যেহেতু এই ডিসপ্লেটা দেখছেন, তাই তিনি এইটাকেই মনে করছেন সব থেকে ভালো। তাহলে এটাকে কি বাড়িয়ে বলছেন কথাটা একটু, তাহলে এটা হবে হাইপারবোল। ডট ডট দিয়ে লিখে নেবার ডিপ থেকে ফার্স্ট স্প্লেন্ডার অব্দি ডট ডট দিয়ে লিখুন। এই নেভার ডিপ থেকে ফার্স্ট স্প্লেন্ডার অব্দি হাইপারবোল। তারপরে দেখ, আর এটাও হাইপারবোল। নেভার সো আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, এটাও হাইপারবোল, ঠিক আছে। তারপর দেখ, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, এটা লিখে না, দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল, গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল লিখেছিস? এটা হচ্ছে বল কি এটা? হ্যাঁ, পার্সনিফিকেশন। কারণ দেখ কেন বলছি সুইট উইল, মিষ্টি ইচ্ছা। ইচ্ছা কাদের থাকতে পারে? মানুষের থাকতে পারে, ওদের প্রাণ আছে থাকতে পারে, রিভারের তো ইচ্ছা থাকতে পারে না, তাই জন্য এটা হচ্ছে পার্সনিফিকেশন। ডাল, ডাল মানে হচ্ছে নিরস, সৌন্দর্য বোধ নেই, নিরস বা সৌন্দর্য বোধ নেই। ফেয়ার মানে সুন্দর। সোল, সোল মানে আত্মা। মানে আত্মা বলতে কিন্তু ওই ভূত আত্মা ওই সঙ্গে, মানে কোনো মানুষকে বোঝাচ্ছে। সোল মানে মানুষের আত্মাটাকে বোঝাচ্ছে। পাস বাই মানে এড়িয়ে যাও, সাইট মানে দৃশ্য, মন ছুঁয়ে যাও। ম্যাজেস্টি মানে রাজকীয়, রাজকীয়তা। ডট হচ্ছে ডাস, ডিওএস, ডাস, এটা প্রেজেন্ট ইউজ ডাস, যেটা মানে ওই ডাস। তারপর গার্মেন্ট মানে পোশাক, ওয়্যার মানে পোশাক পরা। সাইলেন্ট মানে নিস্তব্ধ। ক্লিয়ার মানে উন্মুক্ত বা ফাঁকা, যেটাকে বলে উন্মুক্ত বা ফাঁকা। অবস্থা হচ্ছে মৃণাল, গম্বুজ। আন্টি হচ্ছে যেটা বললাম প্রিপোজিশন টু, এটার মানে হচ্ছে আন্টি, প্রিপোজিশন টু। আর আন্টি হচ্ছে একটা ওল্ড ইংলিশ আর্কিক ওয়ার্ড, বর্তমান মানে হচ্ছে প্রিপোজিশন টু এর যেটা মানে সেটাই। ব্রাইট মানে উজ্জ্বল, আর গ্লিটারিং মানে হচ্ছে ঝকঝকে, গ্লিটারিং মানে হচ্ছে ঝকঝকে। স্টিক মানে হচ্ছে প্লাবিত। স্প্লেন্ডার, স্প্লেন্ডার মানে হচ্ছে তীব্র সূর্যরশ্মি, তীব্র সূর্যরশ্মি। গ্লাইডেড হচ্ছে বয়ে চলা। এটা মানে এমনি তো প্রেজেন্ট ইউজ কি গ্লাইডস, জিএলআইডি, গ্লাইড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার আছে দ্য রিভার বলে, ওই জন্য গ্লাইডস, জিএলআইডিএস, গ্লাইডস এর যেটা মিনিং গ্লাইড যেতে পারে, তার মানে হচ্ছে বয়ে চলে। উইল মানে ইচ্ছা। বিশাল হৃদয়, লাইন স্টিল এখনো শুয়ে আছে বা এখনো ঘুমোচ্ছে।